স্টুডেন্টস, তোমাদের মধ্যে যারা বায়োলজি সাবজেক্টটাকে খুব ভালোবাসো, ক্লাস 12 স্টুডেন্ট বায়োলজি আছে এবং খুব ভালোবাসো সাবজেক্টটাকে, অথবা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো, বায়োলজি ছিল গ্র্যাজুয়েশানের যে সাবজেক্ট কম্বিনেশানের মধ্যে, এবং বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো, তাদের জন্য কিন্তু খুব ভালো কেরিয়ার আছে যেটাকে তোমরা চয়েস করতে পারো এবং যেটাকে নেক্সট জেন বায়োলজি বলতে পারো। সেটা হচ্ছে বায়োটেকনোলজি। ক্লাস 12-এ যাদের পিসিবি বা পিসিবিএম কম্বিনেশান এবং যাদের বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসে, যারা বায়োলজিকে সেন্টার করেই যারা কেরিয়ার করতে চায়, তাদের একটা সময় ধারণা ছিল যে অনলি এমবিবিএস মানে ফিজিশিয়ান হওয়াটাই বোধহয় একমাত্র টপ কেরিয়ারের একটা পথ। কিন্তু এখন যুগটা চেঞ্জ হয়ে গেছে। বায়োটেকনোলজি যে রেভলিউশন ভবিষ্যতে আসতে চলেছে আগামী 10 বছরের মধ্যে, সেই রেভলিউশনে যদি নিজেদের যোগদান দিতে চাও, যেখানে কিনা প্রচুর টেকনিক্যাল পার্সন, ইয়েস বায়োলজির টেকনিক্যাল পার্সন বলতে পারো, বায়োলজির ইঞ্জিনিয়ার, তেমন যারা টেকনিক্যাল পার্সন তাদেরও যেমন দরকার হবে, তেমন প্রচুর সায়েন্টিস্টের দরকার পড়বে, প্রচুর রিসার্চ ওয়ার্কের দরকার পড়বে। কারণ তোমরা যদি বায়োলজির সাবজেক্টটাকে ভালোবাসো এবং নিশ্চয়ই পড়েছো, অলরেডি নলেজ অনেক আছে, নিশ্চয়ই একটা জিনিস জানো যে মানবদেহে ইভেন যে ডিএনএ লেভেলে বা জিন লেভেলেও কিন্তু 95% যে ইনফরমেশান আছে বিভিন্ন, নিশ্চয়ই তোমরা জানো, সেই কোর্সগুলো সবই ডেটা দিয়ে সাজানো, বিভিন্ন ডেটা আছে, ডেটা ইনপুট করা যায়, তার মধ্যে 5% ডেটা হয়তো আমরা রিসার্চের মাধ্যমে বুঝতে পেরেছি যে তার মেন কারণটা কী। কিন্তু 95% ডেটা এখনও অজানা, যে কী জন্যে, মানে কী ইনফরমেশান ওখানে আছে, তার কারণটা কী, সেটা কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক যেমন ইউনিভার্সে নিশ্চয়ই তোমরা জানো ডার্ক ম্যাটার বা ডার্ক এনার্জি বলে সিংহভাগ যে পদার্থ বা এনার্জি দিয়ে এই পুরো ইউনিভার্স তৈরি, মানে তার 100%-এর মধ্যে সিংহভাগ কিন্তু ওই ডার্ক ম্যাটার আর ওই ডার্ক এনার্জি, যেটা কিনা এখনও পর্যন্ত বিজ্ঞানীরা ঠিক আইডেন্টিফাই করে উঠতে পারেনি যে ব্যাপারটা কী, ব্যাপারটা দেখাও যায় না। নিশ্চয়ই জানো ইউনিভার্সে ডার্ক ম্যাটার, ডার্ক এনার্জি ভীষণ পপুলার একটা সাবজেক্ট, তোমরা সার্চ করলেই পেয়ে যাবে, বিভিন্ন ব্যাপারে একটা আইডিয়া পেয়ে যাবে যে ব্যাপারটা কী। তো ঠিক সেই রকম আমাদের মানবদেহেও কিন্তু 95% ইনফরমেশান সেগুলো কিন্তু অজানা, এবং সেই সমস্ত ইনফরমেশানের মধ্যেই কিন্তু অনেক রহস্য লুকিয়ে আছে। নিশ্চয়ই জানো টেলোমিয়ার বা এই টাইপের নামটা আমার ঠিক মনে পড়ছে না, একটি একদম মানে ডিএনএ লেভেলে একটি পার্টিকেল আছে যেটা কিনা মানুষের যে এজিং, সেই এজিংয়ের জন্য দায়ী। ইভেন ওই মানে পার্টিকেলকে যদি ঠিকমতো ম্যানিপুলেট করা যায়, হয়তো এজিংকে স্টপ করে দেওয়া যেতে পারে। মানে সোজা কথায় ধরো 70 বছরের কোনো বয়স্ক ভদ্রলোক বা ভদ্রমহিলা, তার এজিং ওখানেই স্টপ করে দেওয়া যায়, যে 70-র পর থেকে তার আর বায়োলজিক্যাল এজ বাড়লো না, করা যেতে পারে। ইভেন বিজ্ঞানীরা এটাও বলছেন যে এটাও পসিবল হয়তো যে এজিং রিভার্স করা যেতে পারে। তো আজ থেকে 10 বছর বা 15 বছর জানি না, রিসার্চ ওয়ার্ক চলছে, হয়তো এমন দিন আসবে যখন দেখা যাবে মানুষের বয়স আর বাড়ছে না, ওকে। কিন্তু সেইগুলো এখনও রিসার্চের দরকার আছে। সেটা ভালো না খারাপ সেটা পরের ব্যাপার। কিন্তু এইরকম যদি রেভলিউশন আসে ভবিষ্যতে এবং যদি আনা যায়, তাহলে বুঝতে পারছো মানে কত দুরারোগ্য ব্যাধি থেকেও মানুষ বেঁচে যেতে পারে, যেটা বার্ধক্যজনিত কারণে অনেক সময় হয়। ইভেন আর এইসব যে কোনো রোগজনিত কারণে যে মৃত্যু হয়, বা ধরো এই যে বিভিন্ন সংক্রামক রোগ, সেটা থেকে যে মৃত্যু হয়, ধরো ভাইরাস, ব্যাকটেরিয়া, সেটাতে মানে তাদের অ্যাটাকে যে মৃত্যু হয়, বা ক্যান্সারের মতো যে মানে যেখানে নিজের শরীরের সেই শরীরের সেলই নিজের শরীরের বিপক্ষে চলে যায়, কিছু ক্ষতিকারক সেল জন্ম নেয়, কিছু র্যাডিক্যাল সেল জন্ম নেয়, যারা কিনা তোমার ভালো সেলগুলোকে নষ্ট করে দেয় এবং আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়ে মারণ রোগ, যার হয়তো এখন শোনা যাচ্ছে যে কিছু প্রতিষেধক হয়তো আবিষ্কার অলরেডি হয়ে গেছে বা একদম ফাইনাল ফেজে এসে গেছে, যেটা হয়তো খুব শীঘ্রই বেরোবে, মানে টিকা, ক্যান্সারের টিকা, এমনও খবর আসছে। কিন্তু এই সমস্ত রেভলিউশনগুলো আসছে কিন্তু সবই মানে এই বায়োটেকনোলজির হাত ধরে। বায়োটেকনোলজি মানে হয়তো আরও অনেক কিছু টেকনোলজিক্যাল মানে বিষয়বস্তু এখানে ইউজ হচ্ছে, বা আরও সায়েন্সের অন্যান্য অনেক
সাবজেক্টও হয়তো ইউজ হয়, কিন্তু তার মধ্যে সিংহভাগ যেটা মেন দায়ী এই সমস্ত মানে রিসার্চ ওয়ার্কগুলো করার জন্য, সেটা হচ্ছে অবশ্যই বায়োটেকনোলজি অথবা মাইক্রোবায়োলজি। তো তোমরা যদি এখন থেকেই ফোকাস করো যে বায়োটেকনোলজি নিয়েই আমি আমার কেরিয়ার তৈরি করব, তাহলে তুমি নিজে যেমন তোমার কেরিয়ার পাথটাকে একটা টপ লেভেলে নিয়ে যেতে পারবে। কারণ ওই যেটা বললাম যে প্রচুর রিসার্চ ওয়ার্কের সম্ভাবনা রয়েছে, প্রচুর মানে এই বিষয়ে স্কিল সেটওয়ালা টেকনিক্যাল পার্সনের দরকার রয়েছে, যাদের কিনা বিভিন্ন এই মেডিসিন বা ধরো এই যে টিকা বা যে ভ্যাকসিন আবিষ্কার হবে সেইগুলো তৈরি করার ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা এই বিভিন্ন ইকুইপমেন্ট তৈরি করার ক্ষেত্রে কাজে লাগতে পারে, বা বিভিন্ন ফার্টিলাইজার বা বিভিন্ন কীটনাশক পেস্টিসাইড তৈরি করার ক্ষেত্রে কাজে লাগতে পারে। কারণ নিশ্চয়ই জানো, জনসংখ্যা যত বাড়ে তত চাপযোগ্য জমির সংখ্যা কমতে থাকে, এবং তার ফলে দরকার যেটা হয় সেটা হচ্ছে অল্প এরিয়াতে বেশি ফলনওয়ালা শস্যের দরকার। এবং সেক্ষেত্রে সেই শস্য যাতে ভালো ফলন, মানে অল্প এরিয়াতেই যাতে বেশি ফলন দিতে পারে, তার জন্যে উৎকৃষ্ট মানের সারের দরকার। এবং সেই শস্য যাতে মানে নষ্ট না হয়ে যায়, পোকামাকড় যাতে খেয়ে না ফেলে, ব্যাকটেরিয়ার দ্বারা যাতে, ফাঙ্গাসের দ্বারা যাতে সেগুলো নষ্ট না হয়ে যায়, তার জন্য কীটনাশকের দরকার হয়। তো সেইগুলো প্রয়োগ করার দরকার, এবং সেইগুলো যদি আবার ক্ষতিকর হয়, সেই কীটনাশক, সেই কেমিক্যাল, সেইগুলোও যদি ক্ষতিকর হয়, তাহলে সেই ক্ষতিকর বস্তুর যে কণা, সেইগুলো আবার আমরা যখন খাবো, পদার্থগুলো আমাদের শরীরে চলে এসে আমাদের ক্ষতি করতে পারে। তো এমন ওয়েতে এই সমস্ত কীটনাশক বা এই সমস্ত সার তৈরি করতে হবে যেটা কিনা ক্ষতি করবে না মানুষের শরীরে। এটা হয়তো অর্গ্যানিক হবে, অর্গ্যানিক সার, ওকে, বা এমন হয়তো নন অর্গ্যানিকও হতে পারে, কিন্তু মানুষের শরীরে কোনো ক্ষতি করবে না, সেই ওয়ে বার করতে হবে। নিশ্চয়ই জানো এখনও প্রচুর এমন অ্যান্টিবায়োটিক্স অলরেডি, আগে হয়তো মানে চলতো, যেটা এখন ব্যান হয়ে গেছে, বা এখনও যে অনেক অ্যান্টিবায়োটিক এমন আছে, ডাক্তারবাবুরা হয়তো এখনও সেটা প্রেসক্রাইব করেন, কারণ এমার্জেন্সির সময় সেই অ্যান্টিবায়োটিক ছাড়া কাজ করবে না ওষুধ, মানে এমন শরীর খারাপ যে অ্যান্টিবায়োটিক দিতেই হবে। কিন্তু এটাও তারা জানে যে সেই অ্যান্টিবায়োটিকের যে সাইড এফেক্ট সেটাও ভয়ঙ্কর। অ্যান্টিবায়োটিক হয়তো তোমার প্রিলিমিনারি যে ক্ষতিটা সেটা হয়তো স্টপ করে দিল, তোমার কোনো একটা বড় ঘা হয়েছে সেটাকে হয়তো সারিয়ে দিল, কিন্তু সেটার যে সাইড এফেক্ট সেটাও কিন্তু ভেতরের কোনো অর্গ্যানকে হয়তো ক্ষতি করে দিল। তার মানে সেই অ্যান্টিবায়োটিক থেকেও কিন্তু আমাদের শরীরের ক্ষতি হয়। তো এমন ওয়েতে অ্যান্টিবায়োটিকও আবিষ্কার করা হচ্ছে, যে অ্যান্টিবায়োটিক তোমার যে শারীরিক অসুস্থতা সেটাও যেমন সারিয়ে তুলবে, ঠিক তেমন কোনো নেগেটিভ এফেক্টও শরীরে ফেলবে না। এবং তার জন্য প্রচুর রিসার্চ ওয়ার্কের দরকার, প্রচুর এই প্রোডাকশান বাড়ানোর দরকার। এবং নিশ্চয়ই তোমরা জানো যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার অলরেডি ইমপ্লিমেন্টেশন এই সমস্ত বায়োটেকনোলজিক্যাল ফিল্ডে অলরেডি হয়ে গেছে, এবং আরও হচ্ছে, আরও লার্জ স্কেলে হবে। এবং তারপরে যেটা আসতে চলেছে আগামী 10 বছরের মধ্যে, সেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং। এই কোয়ান্টাম কম্পিউটিং যদি একবার মানে কমপ্লিটলি এসে যায়, অলরেডি খুব ছোটো ছোটো মানে কয়েকটা সীমিত জায়গায় এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের ইউজ চলছে, যার ফলে যে কোনো রিসার্চ ওয়ার্ক, মানে রিসার্চ ওয়ার্কে হয়তো এখনও ইউজ হয়নি, কিন্তু বিভিন্ন ব্যাঙ্কিং সিস্টেমে এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের ইউসেজ অলরেডি স্টার্ট হয়ে গেছে। কিন্তু এখনও এই কোয়ান্টাম কম্পিউটিংয়ের যে রিসার্চ ওয়ার্ক সেটা চলছে, এবং এইটাকে আরও যাতে এই সমস্ত রিসার্চ ওয়ার্কে কাজে লাগানো যায়, তার জন্যে তার অ্যাডভান্সমেন্টের কাজ চলছে। এবং একবার যদি এই কোয়ান্টাম কম্পিউটিং যদি এই বায়োটেকনোলজিক্যাল ফিল্ডে পুরোপুরি চলে আসে, এই সমস্ত রিসার্চ ওয়ার্ক বা এই প্রোডাকশানের ফিল্ডে, এবং তার সাথে এআই যদি মিলে যায়, মানে চিন্তা করে দেখো যে কোয়ান্টাম কম্পিউটিং যেখানে কিনা অণুপরমাণু লেভেলে, মানে ইলেকট্রন প্রোটন নিউট্রন এই লেভেলে, ইলেকট্রন প্রোটন লেভেলে কম্পিউটার কাজ করবে, সেখানে হার্ডওয়্যারটা ওইভাবে, মানে এবং তার সাথে সফটওয়্যার, মানুষের তৈরি করা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেইটা যখন সফটওয়্যার হিসেবে ইউজ হবে, তখন সেই কম্পিউটার এতটাই পাওয়ারফুল হবে যে রিসার্চ ওয়ার্ক আজকের হয়তো 1 বছর সময় লাগছে, সেই রিসার্চ ওয়ার্ক তখন হয়তো একদিনে হবে। নিশ্চয়ই জানো যে কোয়ান্টাম কম্পিউটিংয়ের যেমন ভীষণ দ্রুত কোনো একটা প্রসেসকে রান করানোর ক্ষমতা থাকে, ঠিক তেমন একই সাথে একাধিক প্রসেসকে রান করানোর ক্ষমতাও থাকে। এখন একটা জাস্ট উদাহরণ দিয়ে তোমাদের বলি, ধরো কোনো একটা
ওষুধ আবিষ্কার হচ্ছে, সেক্ষেত্রে সেই ওষুধটা প্রথম কথা আবিষ্কার করার সময় বিভিন্ন কেমিক্যাল সেগুলোকে বিভিন্ন পোর্শানে মিশিয়ে বিভিন্ন আলাদা আলাদা করে টেস্ট করা হয় যে কোন পোর্শানটা কাজ করছে। ওকে, তো হয়তো দেখা গেল 100 রকমের পোর্শান মেশানো হলো এবং 100 রকমের পোর্শান আলাদা আলাদা করে টেস্ট করতে হয় এখন, যে সেটা কোনটা কাজ করছে এবং কাজ শুধু করলেই হবে না, সাইড এফেক্ট কী হচ্ছে সেই সমস্ত রিপোর্টগুলো দরকার। ওকে, এবং সেই প্রসেসটা একটা ওষুধের ক্ষেত্রে বা একটা কম্বিনেশনের ক্ষেত্রে একবারই চালাতে হয়। এখনকার কম্পিউটার একবারই চালাবে, কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং যখন এসে যাবে এআই সফটওয়্যারের হাত ধরে, তখন সেই কম্পিউটার কিন্তু একসাথে এই 100টা প্রসেস একসাথে রান করিয়ে কয়েক মিনিটের মধ্যে বা কয়েক ঘন্টার মধ্যে হয়তো রেজাল্ট বলে দেবে যে এইটা ঠিক, বা এই দুটো কম্বিনেশান পারফেক্ট, যে এই দুটো কম্বিনেশান দিয়ে যদি ওষুধ তৈরি হয় তাহলে সেই ওষুধ যেমন কাজ করবে তেমন কোনো সাইড এফেক্টও নেই, খারাপ সাইড এফেক্ট নেই, এটা বলে দিতে পারবে। তো চিন্তা করে দেখো রিসার্চ ওয়ার্কে আরও কত রেভলিউশন আসতে চলেছে এবং এই সমস্ত বায়োটেকনোলজিক্যাল ফিল্ডে কতটা রেভলিউশন আসতে চলেছে এবং তার কতটা দরকার আছে সেটাও কিন্তু উপলব্ধি করতে হবে। কারণ যেভাবে বিভিন্ন রোগ ভোগ বাড়ছে এবং বিভিন্ন আরও ইভেন আমাদের এই বায়োটেকনোলজি যে শুধু আমাদের শরীরকে মানব দেহকে আরও বেশি সুস্থ করে তোলার ক্ষেত্রে কাজে লাগতে পারে বা আমাদের এজিং প্রসেস কমিয়ে দিতে পারে সেটা নয়, তার সাথে সাথে আমাদের পরিবেশকেও সুন্দর রাখতে, পরিবেশকে দূষণমুক্ত করতে, পরিবেশকে আরও বাসযোগ্য করতে, তাতেও কিন্তু এই বায়োটেকনোলজির অবদান থাকবে। প্রচুর রিসার্চ ওয়ার্ক চলছে যাতে বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ানো যেতে পারে। ওকে, ইভেন যে নিশ্চয়ই জানো যে গ্রিন হাউস এফেক্ট যেগুলো হয় ওজোন লেয়ারে যে ক্র্যাক এসে গেছে, যার ফলে গ্রিন হাউস এফেক্ট হচ্ছে, বা বিভিন্ন গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে সমুদ্রের জলতল ক্রমশ আস্তে আস্তে বেড়ে চলেছে, বরফ গলছে বিভিন্ন মেরু এরিয়াগুলোতে। তো সেই সমস্ত জায়গা থেকেও কিন্তু মানুষকে বাঁচাতে যে সমস্ত যে সায়েন্সের যে সমস্ত ফিল্ডগুলো ইউজ হচ্ছে তার মধ্যে বায়োটেকনোলজি অন্যতম প্রধান। তো এই সমস্ত কাজে কিন্তু তোমরা যোগদান করতে পারবে। সো বুঝতে পারছো, নিজেদের কেরিয়ার পাথটাকে যেমন টপ লেভেলে নিয়ে যেতে পারো একাধারে, তার সাথে সাথে মানব সভ্যতাকে সাস্টেন করানোর জন্যও নিজের অবদান রাখতে পারো। সো এখন থেকেই যারা তোমরা ক্লাস 12-এর স্টুডেন্ট বায়োলজি নিয়ে ভাবছো, বায়োলজি সাবজেক্টটাকে ভালোবাসো, তারা শুধু ওই কেরিয়ার হিসেবে এমবিবিএসকে না চুজ করে একটু অল্টারনেটিভ ওয়েতে ভাবো, একটু বায়োটেকনোলজির অ্যাসপেক্টটাও দেখো এবং একটু বিভিন্ন সাইটে সার্চ করো, গুগলে সার্চ করো যে কী কী নতুন নতুন রিভলিউশন আসছে এবং সেগুলোর হাত ধরে কী কী নতুন টেকনোলজি আরও নতুন আসছে এবং সেগুলোর হাত ধরে আরও কী কী ভবিষ্যতে রিসার্চ ওয়ার্ক হতে চলেছে এবং যার ফলে আরও কী উন্নত মানব জীবন উন্নত করার জন্য আরও কী কী আসতে পারে এবং রিসার্চ ওয়ার্ক আরও কী কী হওয়ার সম্ভাবনা আছে, বা অলরেডি যে সমস্ত ফাইন্ডিংসগুলো পাওয়া যাচ্ছে সেইগুলো নিয়ে একটু পড়াশুনো করো এবং এই বায়োটেকনোলজিকে অ্যাজ এ কোর্স চয়েস করো। নিশ্চয়ই জানো ক্লাস 12-এর পর তোমাদের যাদের পিসিবি কম্বিনেশান আছে বা পিসিএমবি কম্বিনেশান আছে, বায়োলজিটা যদি থাকে, তাহলে বিএসসি ইন বায়োটেকনোলজির মতো অসাধারণ একটি কোর্স আছে, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে এই কোর্স করানো হয়। এই কোর্সেও এই সমস্ত বায়োটেকনোলজির নিয়ে যদি ভবিষ্যতে রিসার্চ ওয়ার্ক করতে চাও বা ভবিষ্যতে যদি ওই বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ার ইভেন হতে চাও, বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাও, বা এই সমস্ত টেকনিক্যাল লাইনে কাজ করতে চাও, তাহলেও এই বিএসসি ইন বায়োটেকনোলজি তার একটা ডোরওয়ে বলতে পারো। ইভেন যারা গ্র্যাজুয়েশান করছো বা করে নিয়েছো অলরেডি, যেখানে বায়োলজি অ্যাজ এ সাবজেক্ট ছিল, তাদের জন্য কিন্তু ওই দিশাহীন হয়ে একটা বায়োলজি নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করলে, বিএসসি ইন বায়োলজি বায়োলজি অনার্স নিয়ে হয়তো করেছো, বায়োলজি সাবজেক্টটাকেও ভালোবাসতে, কিন্তু আলটিমেটলি চাকরি হয়তো যেখানে করছো বা যে বিষয় নিয়ে চাকরি করছো সেটা হয়তো সম্পূর্ণ অন্য ফিল্ড, হয়তো অ্যাকাউন্টসের ফিল্ডে চাকরি করছো বা প্রোগ্রামিং, বুঝতেই পারছো, সফটওয়্যার প্রফেশনাল হিসেবে কাজ করছো। খারাপ কিছু নয়, অবশ্যই করতে পারো, অনেকেই করে এবং অনেকেই কেরিয়ারে সাকসেস পায়। কিন্তু যদি বায়োলজিটাকেই ভালোবাসো, বায়োলজিকে নিয়েই কেরিয়ার তৈরি করতে চাও, সেক্ষেত্রে আমি তোমাদের বলবো অবশ্যই তোমাদের জন্য অসাধারণ কোর্স এমএসসি ইন বায়োটেকনোলজি। বিএসসি করার সময় যদি বায়োলজি বা বায়োটেকনোলজি বা মাইক্রোবায়োলজি বা এই টাইপের বায়োলজিক্যাল কোনো সাবজেক্ট থাকে, তাহলে অবশ্যই তোমরা কিন্তু এমএসসি ইন বায়োটেকনোলজি করতে পারো,
যেটা কিনা ওই ভবিষ্যতে রিসার্চ ওয়ার্ক করার বা এই বায়োটেকনোলজি নিয়েই কেরিয়ার তৈরি করার, সেই ফিল্ডেই চাকরি পাওয়ার, সেই ফিল্ডেই বড় বড় প্লেসমেন্ট মানে ড্রাইভের মাধ্যমে চাকরি পাওয়ার একটা দারুণ ডোরওয়ে। কারণ প্রচুর রিসার্চ ওয়ার্ক যেমন মানে হবে বা হচ্ছে, সেখানে যেমন নিজেদের যোগ দিতে পারবে, বড় সায়েন্টিস্ট হবার সুযোগ থাকছে, ঠিক তেমন যদি ডাইরেক্ট চাকরি চাও সেক্ষেত্রেও প্রচুর যে সমস্ত কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সমস্ত কোম্পানি আছে, জায়ান্ট আছে, বা বিভিন্ন যে ফার্টিলাইজিং যে সমস্ত কোম্পানিগুলো আছে যেখানে প্রচুর সার উৎপাদন করা হয় বা এই সমস্ত কীটনাশক উৎপাদন করা হয়, বা এই সমস্ত মেডিকেল ফার্মাসিউটিক্যাল যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে যেখানে এই সমস্ত মেডিসিন উৎপাদন করা হয়, বুঝতে পারছো কতটা তার গ্র্যাভিটি? নিশ্চয়ই জানো আজকের মানে এই যে কোনো ইন্ডাস্ট্রির মধ্যে মেডিকেল ইন্ডাস্ট্রি একটা মানে ওয়ান অফ দ্য মোস্ট বুমিং এবং মানে সবচেয়ে যদি আমি বলি ইম্পর্টেন্ট একটা ইন্ডাস্ট্রি, সেটা কিন্তু কম হবে না। তো সেই ইন্ডাস্ট্রিতেও তোমরা কাজ করতে পারবে, ডাইরেক্ট ভালো জায়গায় প্লেসমেন্ট পেয়ে যেতে পারবে, টপ লেভেলের একদম ফার্মাসিউটিক্যাল যে কোম্পানিগুলো সেইখানে। সো অবশ্যই ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে সমস্ত কলেজে এই কোর্স করানো হয়, বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজি বা এমএসসি ইন বায়োটেকনোলজি, এই সমস্ত কোর্স নিয়ে খোঁজখবর নাও। সেই কলেজ ফি স্ট্রাকচার কেমন আছে সেইগুলো নিয়ে খোঁজখবর নাও। এবং ওই মানে যদি তোমরা গ্র্যাজুয়েট অলরেডি হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই 25-26 সেশনের যে এমএসসি ইন বায়োটেকনোলজির যে অ্যাডমিশান, প্রফেশনাল অ্যাডমিশান অলরেডি স্টার্ট হয়ে গেছে, সেই প্রসেস স্টার্ট করে দাও। আর যদি ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো তাহলে 12-এর এক্সাম ভালো করে দাও, বা এখন থেকেও সিট বুকিং করে রাখতে পারো। কারণ প্রচুর ভালো ভালো প্রাইভেট কলেজ তারা কিন্তু প্রফেশনাল অ্যাডমিশান ব্যবস্থা করে, যে তুমি হয়তো রেজাল্ট এখনও বেরোয়নি, এখনও এক্সামই হয়নি ক্লাস 12-এর, কিন্তু তাও তুমি আগে থেকে তোমার পছন্দের কলেজে সিট বুক করে রাখতে পারো। কারণ যেহেতু ভীষণ ফিউচারিস্টিক কোর্স এবং ভবিষ্যতে মানে প্রচুর মানে জবের অপরচুনিটিস থাকবে এই সমস্ত ফিল্ডে, যে কারণে এই সমস্ত কোর্স খুব তাড়াতাড়ি কিন্তু মানে খুব বেশি কলেজ প্রথম কথা রান করায় না এই সমস্ত কোর্স। এবং যে সমস্ত কলেজে এই সমস্ত কোর্স হয় এবং যেখানে ভালো ল্যাবস আছে, ভালো, কারণ নিশ্চয়ই বুঝতে পারছো এই পুরো এই দুটো সব কোর্সগুলো সবই ভীষণভাবে ল্যাব সেন্ট্রিক। তো ল্যাবের কোয়ালিটির একটা ব্যাপার আছে, ফ্যাকাল্টি মেম্বারদের কোয়ালিফিকেশানের একটা ব্যাপার আছে, তাদের এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার আছে। তো সেইগুলো যেসব কলেজে ভালো আছে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়, সেই সমস্ত কলেজে কিন্তু খুব তাড়াতাড়ি সিট ফিল আপ হয়ে যায়। তো এখন থেকে কলেজ সম্পর্কে খোঁজখবর নিয়ে তোমরা কিন্তু অ্যাডভান্স সিট বুকিং করে রাখতে পারো। যদি এই সমস্ত কোর্স নিয়ে বা এই সমস্ত কলেজ নিয়ে যদি আরও কিছু জানতে চাও বা অন্য কোনো কোর্স নিয়ে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।